আমরা এবার দেখব ইকোনমিক ডেভেলপমেন্টের দুটি ইন্ডিকেটরস, একটা জিএনপি বা জিডিপি আর একটা পার ক্যাপিটা অর্থাৎ ন্যাশনাল ইনকাম। জিএনপি আর জিডিপি অর্থাৎ জাতীয় আয় কিভাবে ইকোনমিক ডেভেলপমেন্টের মেজার হিসেবে গণ্য করা হয়, আর একটা পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ। এই দুটি অ্যাপ্রোচ আমরা আজকের ক্লাসে দেখব। প্রথমে আমরা দেখব ইকোনমিক ডেভেলপমেন্টের জিএনপি পার ক্যাপিটা, এবং পরে দেখব প্রথমে দেখব জিএনপি অর্থাৎ টোটাল জিএনপি, জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম অ্যাজ অ্যান ইকোনমিক ইন্ডিকেটর অফ ডেভেলপমেন্ট। জিডিপিকে বলা হয় ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ইন্ডিকেটর। কেন? তার কারণ হচ্ছে টোটাল ভ্যালু অফ গুডস সার্ভিসেস প্রডিউসড ইন এ কান্ট্রি, অর্থাৎ একটা দেশের মধ্যে কতখানি ডোমেস্টিক্যালি, একটা দেশের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে কতখানি উৎপাদন হচ্ছে, সেটাই ওই দেশের জিডিপি। তো এই যে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই জিডিপি যে কান্ট্রির যত বেশি হবে সেই কান্ট্রিকে তত ডেভেলপড বলে মনে করা হয়। এখন জিডিপির ফর্মুলা আমরা জানি, কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স মাইনাস এম অর্থাৎ এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আমাদের দেশ থেকে বিদেশে যতখানি এক্সপোর্ট করছি প্রোডাক্ট, একই রকমভাবে বিদেশ থেকেও আমরা কিন্তু ইম্পোর্ট করছি। তাহলে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করে যেটা থাকবে নেট ইম্পোর্ট, নেট এক্সপোর্ট, সেই নেট এক্সপোর্টটাকে যোগ করে আমরা টোটাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে পাই। যে দেশের জিডিপি যত হায়ার তত লার্জার ইকোনমি এরকম গণ্য করা হয়। এখন জিডিপির থেকেও ভালো মেজার হচ্ছে জিএনপি। তার কারণ এই জিএনপির মধ্যে জিডিপিটা হচ্ছে গ্রস ডোমেস্টিক আউটপুট প্রোডাক্ট, অন্যদিকে জিএনপিটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তার মানে এটা শুধুমাত্র জিওগ্রাফিক্যাল বাউন্ডারি নয়, আমাদের জিওগ্রাফিক্যাল বাউন্ডারির বাইরেও কিন্তু আমাদের দেশের মানুষ কাজ করে। যেমন ইন্ডিয়ার বাইরে দুবাই বা সৌদি আরব, এই সমস্ত অঞ্চলে প্রচুর মানুষ কিন্তু কাজ করে। এবার সেই মানুষগুলো কিন্তু ইন্ডিয়ান, তাদের ইনকাম বা তাদের প্রোডাকশনটা ইন্ডিয়ার হিসেবেই গণ্য করা হবে। উল্টোভাবে আমাদের দেশে যে সমস্ত বিদেশি মানুষ কাজ করে তাদের ইনকাম অর্থাৎ বাইরে চলে যাবে, তারা আমাদের দেশ থেকে আয় করে বাইরের দেশে চলে যাচ্ছে ইনকামটা। এইভাবে ভাবতে হবে, অর্থাৎ নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, মানে আমাদের দেশ যতটা ইনকাম করে অ্যাব্রড থেকে, বিদেশ থেকে, মাইনাস বিদেশিরা আমাদের দেশ থেকে যতখানি ইনকাম করে ফরেন ইনকাম, সেইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে বা যেটা নেট হবে সেটাই হচ্ছে নেট ফরেন নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবার ফ্যাক্টর ইনকাম মানে হচ্ছে এখানে আমাদের ভারতীয় রেসিডেন্ট যারা কোনো প্রোডাকশনে কাজ করছে, সেই জন্য তারা হচ্ছে অ্যাজ এ ওয়ার্কার একটা ইকোনমিক ফ্যাক্টর। তাদের আয়টাকে এই যোগ করে দিলে সেটা হয়ে যাবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে এটা আরও গুড মেজার, দুটোই একই, অলমোস্ট একই টাইপের জিনিস, একই বিষয়, কিন্তু জিডিপি অপেক্ষা জিএনপিটা আরও বেটার। এখন আধুনিক ইকোনমিস্টরা আরও বেশি প্রেফারেন্স দিচ্ছেন জিএনআই ইন্ডেক্সকে, অর্থাৎ গ্রস ন্যাশনাল ইনকাম। তিনটেই কিন্তু অ্যাকচুয়ালি জাতীয় আয়, ন্যাশনাল ইনকামকেই সূচিত করে, কিন্তু এখানে গ্রস ন্যাশনাল ইনকাম এটা আরও বেশি প্রাধান্য পাচ্ছে। কারণটা কি?
না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল আর্নিং ইউনিট অর্থাৎ ন্যাশনাল ইনকাম। জিএনপি হচ্ছে প্রোডাকশন সেক্টরের ঘটনা, আর জিএনআই গ্রস ন্যাশনাল ইনকাম সরাসরি ইনকামগুলোকে যোগ করে। তাহলে একটা দেশের জাতীয় আয় কত সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। নেশনস রেসিডেন্ট কোথায়, না বিজনেস অর্গানাইজেশনে, আরও অন্যান্য ডোমেস্টিক ফরেন ইনকাম, সার্ভিস, এগ্রিকালচার, সমস্ত সেক্টরের যে ইনকাম, সেই ইনকামটা টোটাল করলে হয় গ্রস ন্যাশনাল ইনকাম। এবার এটা তো একটা গুড ইন্ডিকেটর, যে দেশের যত বেশি জিডিপি বা জিএনপি বা জিএনআই যত বেশি তত ভালো বলে মনে হচ্ছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে একটা দেশের জাতীয় আয় প্রচুর, কিন্তু সেই দেশের শিল্পপতিদের কাছে অনেক টাকা পয়সা রয়েছে, অথচ সেই দেশের একটা হিউজ পার্সেন্টেজ পিপল পুয়ার, বিপিএল, বিলো পভার্টি লাইন। তো সেক্ষেত্রে সেই দেশের মধ্যে ইনইকুয়ালিটি রয়েছে কিসে, না ইনকাম ডিস্ট্রিবিউশনে। তাহলে সেই দেশটাকে ডেভেলপ কান্ট্রি বলা যায় না। কিন্তু যেহেতু জিডিপি হাই, মনে করা হতে পারে সেটা একটা ডেভেলপড কান্ট্রি। এখানেই একটা সমস্যা। এছাড়াও আরও সমস্যা হচ্ছে এই জিএনপি বা জিএনআই, এটা মেজার করার অনেক প্রবলেম রয়েছে। অর্থাৎ বিভিন্ন রকমের যে আমরা আগে ম্যাক্রো ইকোনমিক্সে পড়েছি সেই ধরনের প্রবলেমগুলো জাতীয় আয় ক্যালকুলেশনের ক্ষেত্রে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক প্রবলেমগুলো রয়েছে, সেগুলো কারণে এটা কিন্তু অতটা ভালো মেজার নয় মনে করা হয়। এই গ্রস ন্যাশনাল ইনকাম বা এই বক্তব্যের প্রবক্তা ছিলেন বিভিন্ন অর্থনীতিবিদ, তার মধ্যে মোস্ট ফেমাস ছিলেন সাইমন কুজনেটস। সাইমন কুজনেটস ছিলেন এর প্রবক্তা, এই প্রেফার করতেন বা এটার উপর প্রাধান্য দিতেন। নেক্সট হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কিছুই নয়, ওই জিডিপি পরিবর্তে আমরা জিএনপি বলতে পারি, টোটাল পপুলেশন, বা গ্রস ন্যাশনাল ইনকাম ডিভাইডেড বাই পপুলেশন, এইভাবে আমরা বলতে পারি। ইনকাম অ্যাপ্রোচ বা প্রোডাক্ট অ্যাপ্রোচ যাই হোক না কেন, সেই জিডিপিটাকে পপুলেশন দিয়ে যখন আমরা ডিভাইড করব, সেটাই হয়ে যাবে পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ মাথা পিছু আয়। এখানে মাথা পিছু আয় যখন দেখা যাবে, তখন একটা দেশের পুয়ার এবং রিচ উভয়ের একটা টোটাল সামঞ্জস্য হিসেবে দেখা যেতে পারে। অর্থাৎ মাথা পিছু আয় যত বেশি হবে তত ভালো হবে এরকম মনে করা হচ্ছে। কিন্তু এখানেও একটা সমস্যা হচ্ছে, এটা লিভিং স্ট্যান্ডার্ডকে আরও বেশি ভালোভাবে রিফ্লেক্ট করে। কিন্তু এখানেও যে সমস্যাটা সেটা হচ্ছে, এটা একটা রেশিও, ইনকাম এবং পপুলেশনের রেশিও, অনুপাত মাত্র। ধরা যাক একটা দেশের জাতীয় আয় বাড়লো, একই সঙ্গে পপুলেশনও বাড়লো, তাহলে মাথাপিছু আয় একই থেকে গেল, একই রেটে যদি বাড়ে। বা এমন যদি হয় একটা দেশের পপুলেশন কোনো কারণে ফল করছে, মৃত্যুহার বা কোনো কারণে মানুষ মারা যাচ্ছে, পপুলেশন ফল করে যাচ্ছে, অন্যদিকে একটা দেশের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে কিন্তু দেখা যাবে যে পার ক্যাপিটা ইনকাম কিন্তু বাড়ছে। সেক্ষেত্রে সমস্যা হলো যে ওই কান্ট্রিকে ডেভেলপড বা গ্রো করছে এরকম বলা যায় না, এটা হচ্ছে সমস্যা। তাহলে পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ, এর প্রবক্তা ছিলেন জার্মান ইকোনমিস্ট মায়ের, MEIRE, ইকোনমিস্ট মায়ের। তো এই ইনকাম অ্যাপ্রোচের যে লিমিটেশন,
ইনকামটাও এই পার ক্যাপিটা ইনকাম ক্যালকুলেট করতে গেলেও আমাদের ন্যাশনাল ইনকাম অবশ্যই ক্যালকুলেট করতে হবে, তাকে পপুলেশন দিয়ে ডিভাইড করতে হবে। এগেন ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করার যে সমস্যা, সেই সমস্যাগুলো এখানেও এক্সিস্ট করছে। সুতরাং এটাও কিন্তু একটু লিমিটেড। আর একটা লিমিটেশন হচ্ছে এটা জাস্ট একটা এভারেজ মাত্র, সত্যিকারের ইনকাম ডিস্ট্রিবিউশনটাকে এটা কিন্তু তুলে ধরতে পারে না। একটা দেশের ধনী ব্যক্তির আয় এবং দরিদ্র ব্যক্তির আয় গড় করে জাস্ট একটা এভারেজ করে পপুলেশন দিয়ে ভাগ করে একটা এভারেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ সত্যিকারের আয় বৈষম্য আছে না নেই সেটা এখান থেকে কিন্তু ধরা যাবে না। অর্থাৎ ওই কান্ট্রি ডেভেলপড না আন্ডার ডেভেলপড সেটা বোঝা যাবে না। কিন্তু একটা সময় এই গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই বা এই পার ক্যাপিটা ইনকাম অ্যাপ্রোচ দুটোই কিন্তু ফেমাস ছিল। এখন আমরা এই লিমিটেশন থাকা সত্ত্বেও কম্পেয়ার করে একটু দেখে নেব যে জিডিপি পার ক্যাপিটা আর জিডিপি পার ক্যাপিটা, এটা সোর্স হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2025। অর্থাৎ এই ডেটা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল রিয়েল বা লাইভ ডেটা থেকে ইউনাইটেড স্টেটস জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী একটা রিচেস্ট কান্ট্রি, হাইলি ডেভেলপড কান্ট্রি, 30.62 ট্রিলিয়ন জিডিপি। ইন্ডিয়া 4.13 ট্রিলিয়ন ভারতের এটা জিডিপি। ভারতবর্ষের থেকে ইউএস বেটার। আবার ইন্ডিয়া শ্রীলঙ্কা বা নরওয়ের থেকে জিডিপি বা রাশিয়া এই সমস্ত কান্ট্রি থেকে ইন্ডিয়ার জিডিপি হাই। তাহলে এখন যদি আমরা মনে করি ইন্ডিয়া, রাশিয়া, শ্রীলঙ্কা, নরওয়ে এই সমস্ত কান্ট্রি থেকে ডেভেলপড, সেটা কিন্তু নাও হতে পারে, সেটা বোঝা নাও যেতে পারে। এখন পার ক্যাপিটা ইনকাম যদি দেখি তাহলে দেখা যাচ্ছে ইন্ডিয়া পার ক্যাপিটা ইনকাম শ্রীলঙ্কার থেকেও কম, নরওয়ের থেকে তো অবশ্যই কম, এমনকি রাশিয়া থেকেও কম, অনেকটাই কম। তাহলে রাশিয়ার পার ক্যাপিটা, নরওয়ের পার ক্যাপিটা বা শ্রীলঙ্কার পার ক্যাপিটা অপেক্ষা ইন্ডিয়ার পার ক্যাপিটা কিন্তু কম ইনকামটা। অন্যদিকে টোটালের সাপেক্ষে জিডিপি ন্যাশনাল প্রোডাক্ট হিসেবে বা ন্যাশনাল ইনকাম হিসেবে ইন্ডিয়ার কিন্তু বেশি। এবার অন্য একটা কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তার টোটাল জিডিপি কিন্তু হাই। অন্যদিকে দেখছি তার পার ক্যাপিটা ইনকাম নরওয়ের থেকে অনেক কম। এরকম অনেক কান্ট্রি রয়েছে, যেমন লুক্সেমবার্গ, এরকম অনেক কান্ট্রি রয়েছে, তাদের থেকে কিন্তু ইউএসের পার ক্যাপিটা ইনকাম কম। এই হচ্ছে বিষয়। তাহলে দুদিক থেকে দেখতে গিয়ে, জিডিপির দিক থেকে দেখতে গিয়ে ইন্ডিয়াকে একরকম দেখাচ্ছে, আবার পার ক্যাপিটার দিক থেকে দেখতে গিয়ে ইন্ডিয়াকে একরকম দেখাচ্ছে। তাহলে এটা কেন হচ্ছে? কারণ ওই লিমিটেশন যে পার ক্যাপিটা ইনকাম একটা এভারেজ মাত্র, আবার গ্রস ন্যাশনাল ইনকাম সেটা জনগণের স্ট্যান্ডার্ড অফ লিভিং এগুলোকে রিফ্লেক্ট করতে পারে না। একটা সময় এই দুটি ইন্ডিকেটর কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের ইন্ডিকেটর হিসেবে একটা ভাইটাল ইন্ডিকেটর ছিল। বর্তমানে আরও অন্যান্য ইন্ডিকেটর তৈরি হয়েছে, সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। ঠিক আছে, এই পর্যন্ত। থ্যাংক ইউ।